হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি পড়ব এই কবিতার নাম হচ্ছে সনেট 73, দ্য টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহল্ড। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একদম প্রথম কবিতা। এই কবিতাটি আজকে আমরা পড়ব। এই কবিতার নামের মধ্যেই তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে যে এই যে শুরুতে বলতেছে সনেট 73, তারপরে বলতেছে দ্য টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহল্ড, সনেট 73 মানেটা কি? সেটার উত্তরই একটু পরে দিচ্ছে। দেখো, সনেট সনেট মানে কি? আ সনেট ইজ আ শর্ট পোয়েম উইথ 14 লাইন্স। সনেট হচ্ছে 14 লাইনের একটা ছোট কবিতা। ইট হ্যাজ আ ফিক্সড রাইম স্কিম, এর একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে। সনেটস ইউজুয়ালি টক অ্যাবাউট লাভ, লাইফ, টাইম অর হিউম্যান ফিলিংস। সনেটের মধ্যে বেশিরভাগ সময় ভালোবাসা, জীবন, সময়, মানুষের অনুভূতি এগুলো নিয়ে আলোচনা করা হয়। শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন। দিস ইজ ওয়ান অফ দেম। আর এই যে সনেটটা, এই সনেটটা তার মধ্যেই একটা। তাহলে 73 মানে কি? সনেট 73, এই যে শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন তার মধ্যে 73 নাম্বারে যে সনেটটা লিখেছেন সেটাই হচ্ছে এই সনেট, যার কারণে এটার নাম সনেট 73। আর এই যে যেই নামটা বলছে দ্য টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহল্ড, এটা হচ্ছে এই সনেটের একদম প্রথম লাইন। ওকে, এটা তো আমাদের এখন ক্লিয়ার। কোনো কবিতা পড়ার আগে আমাদেরকে সর্বপ্রথমে সেই কবিতা যিনি লিখেছেন অর্থাৎ কবি সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে ইন্ট্রোডাকশন সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ কবিতার ভূমিকা সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তারপরে আমরা লাইন বাই লাইন পুরো কবিতা পড়ব, তারপরে সামারি, তারপরে থিম, এভাবে আমরা প্রত্যেকটা কবিতা পড়ব। সো এখন আমাদেরকে এই কবিতার কবি সম্পর্কে কিছু জানতে হবে। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। ফুল নেম উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতা যিনি লিখেছেন তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এই নামটা তোমরা অবশ্যই আগে থেকে শুনে এসেছো, খুবই বিখ্যাত একজন কবি। বর্ন 1564 স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভেন, ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভেনে জন্মগ্রহণ করেন 1564 সালে। ডেট 1660 স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভেন, এবং একই জায়গায় তিনি 1616 সনে মৃত্যুবরণ করেন। প্রফেশন প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। তিনি একই সাথে নাট্যকার, কবি এবং একজন অ্যাক্টর ছিলেন। ফেমাস ওয়ার্কস। তার কিছু ফেমাস ওয়ার্কস, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ, উল্লেখযোগ্য কাজ, সেগুলো দেখো। প্লেস, উল্লেখযোগ্য কিছু নাটক: হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, অথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার। এগুলোর নাম তোমরা অনেকেই হয়তো আগে শুনেছ বা অনেকে শুনো নাই। এগুলো এক একটা বিখ্যাত এক একটা নাটক। পোয়েট্রি, কবিতা: 154 সনেটস, ভ্যানুস অ্যান্ড অ্যাডোনিয়াস, দ্য রেপ অফ লক্রিস। এগুলো হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। মেজর থিমস: লাভ, ডেথ, টাইম, হিউম্যান নেচার, পাওয়ার, জেলেসি, বিট্রিয়াল, লাইফ ট্রানজিশনস। অর্থাৎ তিনি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে মেজর যেই থিম উনি ব্যবহার করেছেন সেগুলো হচ্ছে ভালোবাসা, মৃত্যু, সময়, মানুষের প্রকৃতি, পাওয়ার, জেলাসি, এইসব জিনিস নিয়ে। কন্ট্রিবিউশন টু লিটারেচার। আচ্ছা, ডেভেলপড দ্য শেক্সপিয়ারিয়ান ইংলিশ সনেট ফর্ম। তিনি শেক্সপিয়ারিয়ান সনেট ফর্ম গঠন করেছেন, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান যে সনেটটা রয়েছেন এটার প্রবর্তক হচ্ছেন উনি। শেক্সপিয়ারিয়ান সনেট জিনিসটা কি এটা হয়তো এখন তোমাদের মাথায় আসবে না। আমরা যখন সনেটের ক্লাস করব তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে 3 ধরনের সনেট রয়েছে, যেটা 3 জন কবি যেগুলোকে প্রবর্তন করেছেন, যেগুলো 3 জন কবি আবিষ্কার করেছেন। তার মধ্যে যে ইংলিশ সনেট যেটাকে বলা হয়, একই সাথে এই সনেটের আরেকটা নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এই সনেটটা উইলিয়াম শেক্সপিয়ারই তৈরি করেছেন। পিরিয়ড এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এরা। তিনি একজন এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এজের কবি ছিলেন। এই পিরিয়ড মানে কি? আমাদের ইংরেজির যেই সাহিত্য রয়েছে, ইংরেজি সাহিত্যকে কয়েকটা এজে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা এজেই বিখ্যাত কবি ছিল। যেরকম এজগুলো যদি বলো যে ওল্ড ইংলিশ এজ, মিডল ইংলিশ এজ, তারপরে বলতে পারো রোমান্টিক এজ, রিফরমেশন এজ, ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ।
এগুলো হচ্ছে ইংরেজি সাহিত্যের সময়কালকে একটা এজ হিসেবে ভাগ করে। সো এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এজেই উইলিয়াম শেক্সপিয়ার ওনার সাহিত্যকর্মগুলো পরিচালনা করেছিলেন, অর্থাৎ উনি এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এজের একজন বিখ্যাত কবি ছিলেন। নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভেন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, অনেক সময় পরীক্ষায় চলে আসে। নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভেন, তিনি বার্ড অফ অ্যাভেন নামেও পরিচিত ছিলেন। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম কবি প্রসঙ্গে, এই কবিতার কবি যিনি উইলিয়াম শেক্সপিয়ার, তার সম্পর্কে আমরা কিছু জানলাম। এখন এই কবিতার ভূমিকা সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ এই কবিতায় মূলত কী বিষয়ে আলোচনা করা হয়েছে এটা। ইন্ট্রোডাকশন। In this sonnet, the poet talks about old age and approach of death. এই কবিতার মধ্যে কবি ওল্ড এজ অর্থাৎ পার্থক্যের যে বয়স সেটা, অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ ডেথ এবং মৃত্যু যে চলে আসছে, এই দুইটা জিনিস নিয়ে উনি আলোচনা করেছেন। হি কম্পেয়ার্স হিজ লাইফ টু অটাম, টুয়ালাইট অ্যান্ড ডাইং ফায়ার। তিনি তার জীবনকে তিনটা জিনিসের সাথে তুলনা করেছেন। অটাম, টুয়ালাইট অ্যান্ড ডাইং ফায়ার, শরৎকাল, গোধূলি বেলা এবং ডাইং ফায়ার। ডাইং ফায়ার মানে হচ্ছে এরকম একটা আগুন যেটা নিভে যাচ্ছে। দ্য পোয়েম শোজ হাউ আন্ডারস্ট্যান্ডিং লাইফ ইজ শর্ট মেক্স লাভ স্ট্রঙ্গার অ্যান্ড মোর ভ্যালুয়েবল। কি বলছে লাস্টের লাইন? দ্য পোয়েম শোজ হাউ আন্ডারস্ট্যান্ডিং লাইফ ইজ শর্ট মেক্স লাভ স্ট্রঙ্গার অ্যান্ড মোর ভ্যালুয়েবল। এই কবিতায় দেখানো হয়েছে যে কিভাবে জীবন যে ছোট, এই জিনিসটা বোঝার মাধ্যমে ভালোবাসা আরও স্ট্রং হয় এবং আরও মূল্যবান হয়। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম এই কবিতা কি সম্পর্কে? এই কবিতা মূলত ওল্ড এজ এবং অ্যাপ্রোচ অফ ডেথ, অর্থাৎ কবি বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার মৃত্যু খুব কাছে চলে আসতেছে, তখন উনি ওনার জীবনকে তিনটা জিনিসের সাথে তুলনা করেছেন। প্রথমত অটাম, তার মানে শরৎকাল, তারপরে গোধূলি বেলা এবং ডাইং ফায়ার, এই তিনটা জিনিসের সাথে তুলনা করে উনি ওনার জীবনের শেষ সময়কে ব্যক্ত করেছেন। এখন আমরা মেন কবিতায় চলে যাই। একদম লাইন বাই লাইন আমরা এই কবিতাটা পড়ব এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করব। প্রথমেই দেখো লেখা আছে ফার্স্ট কোয়াট্রেইন। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখবা এখানে লেখা আছে সেকেন্ড কোয়াট্রেইন। তারপরে রয়েছে থার্ড কোয়াট্রেইন। একদম লাস্টে যদি যাই তাহলে আমরা পাবো ফাইনাল কাপলেট। এই জিনিসগুলো কি আসলে? ফার্স্ট কোয়াট্রেইন, থার্ড কোয়াট্রেইন, এটা হচ্ছে ওই যে আমরা বললাম না যে শেক্সপিয়ারিয়ান সনেটের প্রবর্তক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার উনি যতগুলো কবিতা লিখেছেন, যতগুলো সনেট লিখেছেন, ওনার সনেটগুলো এইভাবে ভাগ করা: ফার্স্ট কোয়াট্রেইন, সেকেন্ড কোয়াট্রেইন অ্যান্ড থার্ড কোয়াট্রেইন। প্রত্যেকটা কোয়াট্রেইনে 4টা করে লাইন, তাহলে 3 4 12 এবং লাস্টে হচ্ছে ফাইনাল কাপলেট, এখানে 2টা লাইন থাকে, তাহলে 3 4 12 আর কাপলেটের 2 লাইন, মোট 14। ওনার প্রত্যেকটা সনেট মোট 14 লাইনে লেখা। উনি এইভাবেই ওনার সনেটগুলোকে ভাগ করেছেন। এটা আমরা যখন সনেটের ক্লাস করব তখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ একটা কনসেপ্ট। আমরা মূল কবিতায় চলে যাই। আমরা লাইন বাই লাইন এখন পড়ব এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করব। দেখো, প্রথম কোয়াট্রেইন অর্থাৎ প্রথম ভাগ। দ্য টাইম অফ ইয়ার thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those bugs which shake against the cold, bare ruined course where let the sweet birds sing. প্রথম লাইনটা দেখো কি বলছে? That time of year thou mayst in me behold. That time of year, thou মানে হচ্ছে ইউ। পুরনো ইংলিশে এইভাবে ব্যবহার হতো। এই কবিতা তো আর আজকে লেখা হয় নাই, এই কবিতা অনেক আগে লেখা হয়েছে। তখন দাও মানে ইউ। দাও মানে কি? দাও মানে হচ্ছে ইউ। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড। এই মেস্ট মানে হচ্ছে মে। আমরা ইংরেজিতে এরকম ব্যবহার করি, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো।
ওই মেয়েটাই পুরনো ইংলিশে মেস্ট এইভাবে ব্যবহার হতো। আর দাও এটা ইউটা দাও এইভাবে ব্যবহার হতো। তাহলে দ্য টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড, পুরোটার অর্থ হয়ে হচ্ছে বছরের সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পাও। দ্য টাইম অফ ইয়ার বছরের শেষ সময়, ইউ মেস্ট ইন মি বিহল্ড তুমি আমার মধ্যে দেখতে পাও। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, হোয়েন ইয়েলো লিভস যখন হলুদ পাতা, অর নান অথবা একেবারেই না, অর ফিউ অথবা কিছু, ডু হ্যাং ঝুলে থাকে। এখানে গাছের পাতার কথা বলতেছে, যে যখন গাছের হলুদ পাতাগুলো, হয়তো কোনো কোনো গাছে কোনো পাতাই থাকে না, বা কিছু কিছু গাছে কিছু পাতা থাকে, আবার কিছু কিছু গাছে অল্প কয়েকটি পাতা ঝুলে থাকে, এমন একটা অবস্থা তুমি আমার মধ্যে দেখতে পারতেছ। আপন দোজ বাউজ উইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, আপন দোজ বাউজ অর্থ কি? বাউজ অর্থ হচ্ছে ডাল। উইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, সেই ডালগুলোর উপর, আপন দোজ বাউজ সেই ডালগুলোর উপর, উইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড যা ঠান্ডায় কাঁপছে। বেয়ার রুইন খোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, বেয়ার অর্থ কি? বেয়ার অর্থ হচ্ছে খালি, উন্মুক্ত। রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, আর খোয়ার্স মানে হচ্ছে গায়ক দল। তাহলে বেয়ার রুইন্ড খোয়ার্স উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গায়ক দল, হোয়ার লেট দ্য সুইট বার্ডস সাং, লেট মানে হচ্ছে সম্প্রতি, মানে অল্প কিছুকাল আগেই, হোয়ার লেট দ্য সুইট বার্ডস সাং যেখানে সম্প্রতি মিষ্টি পাখিরা গান গেয়েছিল। আচ্ছা, এখানে যে বলল যে বেয়ার রুইন খোয়ার্স উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গায়ক দল, এটা দ্বারা গাছকে উদ্দেশ্য করা হয়েছে, যে যেই গাছে সম্প্রতি অর্থাৎ অল্প কিছুদিন আগেও পাখিরা মিষ্টি গান করত। এই পুরো প্রথম কোয়াট্রেইনে কবি তার বর্তমান যে অবস্থা, অর্থাৎ তিনি যে বৃদ্ধ হয়ে গেছে, তার সেই অবস্থাকে শরৎকালের সাথে তুলনা করতেছে। শরৎকাল কিন্তু খুবই সুন্দর একটা সময়। শরৎকালের সময় তোমরা দেখবা যে শীত যখন আসবে তখন গাছ থেকে পাতা পড়ে যায়, যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো পড়ে যায়, পাতাগুলো পড়ে যাচ্ছে, গাছ তার সজীবতা হারিয়ে ফেলতেছে। তার মানে কি, গাছের একটা মৃত্যু কেমন যেন চলে আসতেছে। এই সময়টাকে কবি মৃত্যুর সাথে তুলনা করেছেন। সেটাই বলতেছেন, দ্য টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড বছরের সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পাও। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং যখন এই যে হলুদ পাতাগুলো একেবারেই ঝরে পড়ে যায় অথবা কিছু ঝুলে থাকে। আপন দোজ বাউজ উইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, আর সেই ডালগুলো ঠান্ডায় কাঁপতে থাকে, অর্থাৎ পাতা তো পড়ে গেছে, এখন ডালগুলো তো ফাঁকা, সেই ডালগুলো শীতের ঠান্ডায় কাঁপতে থাকে। বেয়ার রুইন খোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ডস সাং উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গায়ক দল যেখানে সম্প্রতি মিষ্টি পাখিরা গান গাচ্ছিল। অর্থাৎ আমার তো অল্প কিছুকাল আগেই হচ্ছে আমার যৌবন ছিল, আমার অনেক এনার্জি ছিল, এখন আর সেটা নাই। এখন সেটা হয়ে গেছে কি, বেয়ার রুইন খোয়ার্স উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গায়ক দল, অর্থাৎ যেই গাছের ডালে কোনো পাতা নাই। এই লাইনটা দ্বারা, স্পেসিফিক এই ওয়ার্ডটা দ্বারা গাছকে উদ্দেশ্য করা হয়েছে, শরৎকালে যে গাছগুলো তাকে উদ্দেশ্য করা হয়েছে। ওকে, আমরা সেকেন্ড কোয়াট্রেইনে চলে যাই। এখানে তোমাদের বাংলা প্রোনাউন্সিয়েশনও দেওয়া আছে, তারপরে বাংলা ট্রান্সলেটও দেওয়া আছে, এবং কি তারপরে দেখো তোমরা এটা পড়ার সময় যে যে শব্দে তোমরা আটকাতে পারো সেই শব্দের ওয়ার্ড মিনিং এখানে তোমরা পেয়ে যাবা। তারপরে এই পুরো কোয়াট্রেইন দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি সেটা সুন্দরভাবে সেই ব্যাখ্যাটা এখানে লেখা রয়েছে, তোমরা পড়বা এই জিনিসটা। ওকে, আমরা সেকেন্ড কোয়াট্রেইনে চলে যাই, ব্যাখ্যাগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, সেকেন্ড কোয়াট্রেইন। In me thou seest the twilight of such day, as after sunset faded in the west, which by and by black night doth take away.
দ্যাটস সেকেন্ড সেলফ দ্যাট স্কেলস আপ অল ইন্টারেস্ট। আচ্ছা, এই কোয়াট্রেইনে আমরা ওই যে শুরুতে পড়ছিলাম না যে কবি তার জীবনকে 3টা জিনিসের সাথে তুলনা করেছেন। আমরা যে প্রথম কোয়াট্রেইনটা মাত্রই পড়লাম সেখানে আমরা দেখতে পারলাম যে কবি তার জীবনকে শরৎকালের সাথে তুলনা করেছেন। এখন এই সেকেন্ড কোয়াট্রেইনে এসে আমরা দেখতে পারতেছি কবি তার জীবনকে এখানে গোধূলি বেলার সাথে তুলনা করেছেন। দেখো, ইন মি দাও সিস্ট দ্য টুয়ালাইট অফ সাচ ডে। এখানে দাও মানে কি? এখানেও দাও মানে হচ্ছে ইউ। সিস্ট, সিস্ট মানে হচ্ছে সি। সি মানে কি? দেখা। পুরনো ইংলিশে সিস্ট এইভাবে ব্যবহার হতো। ইন মি দাও সিস্ট দ্য টুয়ালাইট অফ সাচ ডে। টুয়ালাইট মানে হচ্ছে গোধূলি বেলা, গোধূলি। তুমি আমার মধ্যে এমন দিনের গোধূলি দেখছ, অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, যেন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে তা মলিন হয়ে যায়। তার মানে কি? গোধূলিটা কখন হয়? যখন সূর্য ডুবে যায়, তারপরে দেখবা যে পশ্চিম আকাশে একটু লাল আভা থাকে, তাকে বলা হয় হচ্ছে গোধূলি। সেটাই বলতেছে, অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় এবং এই গোধূলিটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, মলিন হয়ে যায়। হুইচ বাই অ্যান্ড বাই, হুইচ বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই, যা শীঘ্রই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে। এই ডট, ডট মানে হচ্ছে ডাস। ডট মানে কি? ডট মানে হচ্ছে ডাস। পুরনো ইংলিশে ডট এইভাবে ব্যবহার হতো। উইচ বাই অ্যান্ড বাই, যা শীঘ্রই, বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই, যা শীঘ্রই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে, যা শীঘ্রই কালো রাত্রিতে নিয়ে যায়। অর্থাৎ এই যে গোধূলি, গোধূলি যখন আস্তে আস্তে গোধূলিটাও শেষ হয়ে যায়, তখন আমরা কি পাই? আমরা কালো অন্ধকার একটা রাত পাই। দ্যাটস সেকেন্ড সেলফ দ্যাট স্কেলস আপ অল ইন্টারেস্ট। ডেটস সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় রূপ, দ্যাট স্কেলস আপ অল ইন রেস্ট। স্কেলস আপ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, আবদ্ধ করে দেওয়া। দ্যাট স্কেলস আপ অল ইন রেস্ট, যা সব কিছুকে বিশ্রামে আবদ্ধ করে। এখানে কি বলছে? ডেটস সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় রূপ। এই মৃত্যুর দ্বিতীয় রূপ কোনটা? এই মৃত্যুর দ্বিতীয় রূপ হচ্ছে ব্ল্যাক নাইট, অন্ধকার কালো রাত্রি। গোধূলি যখন হয়ে যায়, গোধূলির পরে যখন কালো রাত্র আসে, কবি এই কালো রাত্রকে মৃত্যুর দ্বিতীয় রূপের সাথে তুলনা করতেছে, যে এটা তো মৃত্যুর মতোই। কারণ আস্তে আস্তে যখন গভীর রাত হয়, মানুষ তখন ঘুমায়, মানুষের তখন কোনো হুঁশ জ্ঞান থাকে না, পুরো পৃথিবী কেমন যেন নীরব হয়ে যায়। তাই কবি ব্ল্যাক নাইটকে মৃত্যুর সাথে তুলনা করতেছেন। তাহলে সরাসরি সেকেন্ড কোয়ার্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কবি তার জীবনকে, তার বর্তমান যে অবস্থা, তার বয়স প্রায় শেষ হয়ে আসছে, উনি অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন তিনি তার জীবনকে গোধূলি বেলার সাথে তুলনা করতেছে। ইন মি দাও সিজ দ্য টুয়ালাইট অফ সাচ এ ডে, তুমি আমার মধ্যে এমন দিনের গোধূলি দেখতে পারতেছ, অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, যেমন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে আলোটা মলিন হয়ে যায়, যে আলোটা স্নান হয়ে যায়। উইচ বাই অ্যান্ড বাই, যা খুব শীঘ্রই ব্ল্যাক নাইট ডট টেক অ্যাওয়ে, কালো রাত্রিতে নিয়ে যায়। ডেটস সেকেন্ড সেলফ দ্যাট স্কেলস আপ অল ইন রেস্ট, মৃত্যুর দ্বিতীয় রূপ, যা সব কিছুকে বিশ্রামে আবদ্ধ করে ফেলে। ওকে, আমরা দ্বিতীয় কোয়াট্রেন, যেটা দ্বিতীয় ভাগ, এটা আমরা শেষ করলাম। এখানেও তোমরা শব্দার্থ পেয়ে যাবা, তারপরে ব্যাখ্যা, অ্যান্ড তারপরেই হচ্ছে থার্ড কোয়াট্রেন। অর্থাৎ এই কবিতা মোট 3টা কোয়াট্রেন, তারপরে রয়েছে একটা ফাইনাল কাপলেট। ওকে, থার্ড কোয়াট্রেনটা আমরা দেখি কি বলছে। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, দ্যাট অন দ্য অ্যাশেজ অফ হিজ ইউথ ডট লাই, as the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by. আচ্ছা, খুব সুন্দর একটা উপমা এখানে কবি দিয়েছেন, অর্থাৎ কবিতার জীবনকে খুব সুন্দর একটা জিনিসের সাথে তুলনা করেছেন। দেখো কি বলছে, আগে আমরা অর্থটা একটু জানি।
ইন মি দাও সিস্ট, এই যে সেই সি, সিস্ট মানে কি সি, পুরনো ইংলিশে এটা ব্যবহার হতো, দার দাও মানে তো ইউ। ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি এমন একটা আগুনের উজ্জ্বলতা দেখতেছ, দ্যাট অন দ্য অ্যাশেজ অফ হিজ ইউথ ডট লাই, ডট লাই মানে কি ডাস লাই, এই ডট মানে হচ্ছে ডাস, দ্যাট অন দ্য অ্যাশেজ অফ হিজ ইউথ ডট লাই, যা তার যৌবনের ছাইয়ের উপর পড়ে আছে। দেখো অ্যাশেস এর অর্থ হচ্ছে ছাই, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডট লাই, যা তার যৌবনের ছাইয়ের উপরে পড়ে আছে। কি বলছে? ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে এমন আগুনের উজ্জ্বলতা দেখতেছ যা তার যৌবনের ছাইয়ের উপরে পড়ে আছে। মানে কি? তুমি খেয়াল করবা যখন এখানে কিন্তু মানে আগুন যখন জ্বলতেছে সেই জিনিসের সাথে কবি তার জীবনকে তুলনা করে নেই। কবি, আমরা শুরুতেই আমরা একদম ইন্ট্রোডাকশনে আমরা পড়েছি কবি তার জীবনকে ডাইং ফায়ারের সাথে তুলনা করেছেন। ডাইং ফায়ার কোনটা? ডাইং ফায়ার যখন মনে করো যে একটা আগুন তো প্রথমে জ্বলে, অনেক জ্বলে, তারপরে হচ্ছে আগুনটা যখন আস্তে আস্তে নিভে যায়, যখন দেখবে যে আগুন পুরো নিভে গেছে তারপরেও একটু লাল আভা দেখা যায়, আর আশেপাশে দেখবা যে যেগুলো পুড়ে গেছে সেগুলোর ছাইও কিন্তু সেখানে থাকে, ছাইটাও থাকে একদম লাল হালকা টকটক করে, এরকম একটা অবস্থা। এই যে যে ডাইং ফায়ার, অর্থাৎ যেই ফায়ার আগুনটা যে মৃত হয়ে যাচ্ছে, সেই অবস্থার সাথে কবিতার জীবনকে তুলনা করেছেন। কি বলছে? যে আমার মধ্যে তুমি এমন একটা আগুনের উজ্জ্বলতা দেখতেছো যা তার যৌবনের ছাইয়ের উপর পড়ে আছে। অর্থাৎ যৌবনের ছাই মানে কি? ওই ছাইটাই তো একসময় হচ্ছে আগুনটা জ্বলতেছিল, আগুনটা জ্বলতে জ্বলতে না ছাই হয়েছে। ছাই যখন ছিল না, ওটা যখন কাটছিল তখন তো তার যৌবনে ছিল, তার মানে আগুনটা তখন খুব সুন্দরভাবে জ্বলতেছিল। অ্যাজ দ্য ডেড বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার। আচ্ছা, অ্যাজ দ্য ডেড বেড, ডেড বেড মানে কি? ডেড বেড মানে হচ্ছে মৃত্যুসজ্জা। অ্যাজ দ্য ডেড বেড, মৃত্যুসজ্জার মতো, হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, যা অবশ্যই নিভে যাবে। অর্থাৎ এই যে আগুনটা, এই আগুনটা তো একটা মৃত্যুসজ্জার মতো, এটা তো একটু পর অবশ্যই নিভে যাবে, এটা তো নিভে যাচ্ছে অলরেডি, আশেপাশে ছাই হয়ে গিয়েছে, সেটাই বলতেছে। কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ nourished বাই। কনজিউমড অর্থ কি? কনজিউমড অর্থ হচ্ছে গ্রাস হওয়া, শেষ হওয়া, ধ্বংস হওয়া। উইথ দ্যাট উইচ ইট ওয়াজ nourished বাই, nourished অর্থ কি? nourished মানে হচ্ছে পুষ্ট হওয়া, অর্থাৎ স্বাস্থ্যবান হওয়া, এরকম কিছু। তাহলে কনজিউমড শেষ হয়ে যাওয়া, গ্রাস হয়ে যাওয়া, উইথ দ্যাট উইচ ইট ওয়াজ nourished বাই, এমন একটা জিনিসের মাধ্যমে যা দ্বারা nourished বাই, যা দ্বারা পুষ্ট হয়েছিল। তার মানে যা দ্বারা এটি পুষ্ট হয়েছিল তা দ্বারাই এটি আবার কি হচ্ছে? গ্রাস হচ্ছে। কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ nourished বাই। এই জিনিসটা হচ্ছে, এই যে আগুন যে নিভে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে কিভাবে? আগুন তো একসময় জ্বলতেছিল, এখন তো নিভে যাচ্ছে। আগুন যখন জ্বলতেছিল আগুনকে কে জ্বালাচ্ছিল? আগুনকে জ্বালাচ্ছিল কাঠ, কাঠের মাধ্যমে, লাকড়ির মাধ্যমে আগুন জ্বলতেছিল। আগুন জ্বলতে জ্বলতে যে ছাই হয়ে গিয়েছে, তখন এই কাঠই কি ছাই হয়ে আগুনকে নিভিয়ে দিচ্ছে। তার মানে যেই জিনিস দ্বারা এটা পুষ্ট হয়েছিল সেই জিনিস দ্বারা এটা আবার কি হচ্ছে? গ্রাস হচ্ছে। কবি একদম লাস্টের লাইনটা কবিতার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারে দেখো। কবির যখন যৌবন ছিল তখন সেই যৌবনের তাড়নায় কিন্তু কবি দিক বিদিক ঘুরিয়ে বেরোতো, কবি আনন্দ উল্লাস করত, কিন্তু এই যৌবনই আস্তে আস্তে অনেক বেড়ে সেই যৌবনই তাকে বৃদ্ধের দিকে ঠেলে দিয়েছে। কেমন যেন এই যৌবনই তাকে গ্রাস করে ফেলতেছে, এটাই বুঝাইছে কবি। আচ্ছা, ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেজ অফ হিজ ইউথ ডট লাই, as the dead bed whereon it must expire, consumed with that which it was nourished by. আমরা 3টা কোয়াট্রেন শেষ করেছি, অর্থাৎ এই পর্যন্ত আমরা 3টা জিনিস পেলাম। ফার্স্ট কোয়াট্রেনে আমরা দেখতে পারলাম কবি তার জীবনকে শরৎকালের সাথে তুলনা করেছেন। শরৎকালে যেভাবে গাছ থেকে ঝরে পড়ে যায় পাতা, তেমনইভাবে কবির জীবন প্রায় শেষ হয়ে
এসেছে, কবি অল্প কিছুদিন পরে মারা যাবে, গাছ যেমন তার সজীবতা হারিয়ে ফেলেছে, কবি অল্প কিছুদিন পরে মারা যাবে, এরকম একটা অবস্থার সাথে কবি তার শরৎকালের সাথে তুলনা করেছেন ফার্স্ট কোয়াট্রেইনে। সেকেন্ড কোয়াট্রেইনে কবি গোধূলি বেলার সাথে নিজের জীবনকে তুলনা করেছেন, যে গোধূলিতে কি হয়, গোধূলিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, অল্প কিছু পরেই তো হচ্ছে একদম ডার্ক নাইট চলে আসবে, অন্ধকার চলে আসবে, অন্ধকারে মানুষ নিস্তেজ হয়ে যায়, মানুষ ঘুমোয়, পুরো পৃথিবী চুপ হয়ে যায়, কেমন যেন এটা মৃত্যুর মতো। ডেড সেকেন্ড সেলফ, মৃত্যুর আরেকটা রূপ এটা। আচ্ছা, একদম থার্ড কোয়াট্রেইনে কবি ডাইং ফায়ারের সাথে নিজের জীবনের তুলনা করেছেন, অর্থাৎ তার জীবনের একদম শেষ মুহূর্তে কবি দাঁড়িয়ে আছে। ওকে, তারপরে হচ্ছে ফাইনাল কাপলেট। একদম আমরা এই কবিতার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফাইনাল কাপলেট দেখো, দিস দাও perceived which makes thy love more strong, to love that well which thou must live ere long. This thou perceived অর্থ কি, উপলব্ধি করা, আর তাও মানে তো ইউ, তাহলে দিস দাও perceived, তুমি, এটা তুমি উপলব্ধি করছো, which makes thy love more strong, যা তোমার ভালোবাসাকে আরও বেশি স্ট্রং করতেছে, শক্ত করতেছে। এই যে দাই, এই দাই মানে হচ্ছে ইয়োর, which makes your love more strong, দাই পুরনো ইংলিশে এইভাবে ব্যবহার হতো। to love that well which thou must live ere long, to love that well which thou must live ere long। আচ্ছা, এখানে দেখো ere long মানে হচ্ছে শীঘ্রই, must live ere long, মাস্ট মানে হচ্ছে কোনো একটা কাজ করতেই হবে এরকম একটা জিনিস, লিভ মানে ছাড়া, তাহলে দাও মাস্ট লিভ এয়ার লং, ইউ মাস্ট লিভ এয়ার লং, যা তুমি শীঘ্রই ছেড়ে দিবে। টু লাভ দ্যাট ওয়েল, তাকে ভালোভাবে ভালোবাসতে। পুরো লাইনের অর্থ যদি আমি করি তাহলে হবে টু লাভ দ্যাট ওয়েল উইচ দাও মাস্ট লিভ এয়ার লং, যাকে তুমি শীঘ্রই ছেড়ে যেতে বাধ্য, তাকে ভালোভাবে ভালোবাসতে। আচ্ছা, ফাইনাল কাপলেটে কি বলছে, দিস দাও পারসিভডস, এটা তুমি উপলব্ধি করছো, আর এই উপলব্ধিটাই কি করতেছে, আমার প্রতি তোমার ভালোবাসাকে আরও দৃঢ় করতেছে। দিস দাও পারসিভডস, এটা তুমি উপলব্ধি করতেছ। এই যে দিস, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে কবি আর হয়তো অল্প কিছুদিন পরে মারা যাবে, কবির হাতে বেশি সময় নেই, এই জিনিসটা যে তুমি উপলব্ধি করতেছ, এই জিনিসটাই আমার প্রতি তোমার ভালোবাসাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিভাবে বাড়িয়ে দিচ্ছে, যাকে তুমি শীঘ্রই ছেড়ে যেতে বাধ্য, তাকে আরও ভালোভাবে ভালোবাসতে, এই জিনিসটাই তোমাকে উপলব্ধি করাচ্ছে। তোমরা খেয়াল করবা, তোমাদের কোনো বন্ধু বা কোনো আত্মীয় যদি বিদেশে চলে যায়, তাহলে তুমি যদি জানো যে হচ্ছে আর 2-3 মাস পরে চলে যাবে, তখন তুমি কি করবা, ওর সাথে আরও বেশি ঘোরাঘুরি করবা, ওর সাথে আরও বেশি আড্ডা দিবা, এরকম না ব্যাপারটা। তুমি দেখবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি গুরুতর রোগে আক্রান্ত হয়, ডাক্তার যদি বলে যে এই মানুষটা আর বেশি দিন বাঁচবে না, তখন তোমরা সবাই মিলে কি করবা, সেই মানুষটাকে আরও বেশি ভালোবাসবা না? তখন আমরা সবাই মিলে কি করি, সেই মানুষটাকে আরও বেশি ভালোবাসি। এটাই বলতেছে কবি, যে এই যে একটা অভিজ্ঞতা, এই যে একটা উপলব্ধি তোমার হচ্ছে, এখানে কবি তার ভালোবাসার মানুষকে নিয়ে এই লাস্টের 2টা লাইন উনি লিখেছেন। অর্থাৎ এই 2টা লাইনের মাধ্যমে কবি তার ভালোবাসার মানুষকে বলতে চাচ্ছে যে তুমি আমাকে আরও বেশি ভালোবাসো। আচ্ছা, আমাদের কবিতা এখানেই শেষ। এখানে এই কবিতার মাঝে তোমরা ব্যাখ্যা পেয়ে যাবা, এই ব্যাখ্যাগুলো তোমরা একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবা, কারণ তোমাদের যেহেতু ইংরেজিতেই উত্তর করতে হবে, তোমাদের এখন থেকেই ইংরেজি ব্যাখ্যা পড়ার অভ্যাসটা থাকা দরকার, তাহলে তোমরা পরীক্ষা খুব ভালো করে লিখতে পারবা। আচ্ছা, এখন আমাদেরকে এই কবিতার সামারিটা জানতে হবে। সামারি তো সেম, আমরা যা পড়লাম আর কি সেটাই। দেখো, ইন সনেট 73
Shakespeare talks about aging and the approach of death. He uses three main images to describe his life. এটা তো আমরা একটু আগেই জানলাম যে হচ্ছে এই কবিতার মধ্যে তিনি কি করেছে, তিনি যে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং মৃত্যু যে কাছে চলে আসছে এটা নিয়ে উনি কথা বলছেন। এবং এই কবিতার মধ্যে তিনটা মেইন ইমেজেস উনি ব্যবহার করেছেন। এই ইমেজ মানে কি? এই ইমেজ মানে কিন্তু হচ্ছে এই যে আমরা পিকচার তুলি এটা না। রাইটিংয়ের ক্ষেত্রে ইমেজ হচ্ছে লেখার মাধ্যমে এরকম একটা চিত্র আবিষ্কার করা বা এরকম একটা চিত্র কল্পনা করা। সেই লেখাটা যদি আমরা পড়ি তাহলে একদম কেমন যেন আমাদের চোখের সামনেই সেই চিত্রটা ভেসে উঠতেছে। এই জিনিসটাই হচ্ছে ইমেজেস। তাহলে এই কবিতার মধ্যে শেক্সপিয়ার তিনটা ইমেজের কথা বলেছেন, আর তিনটা ইমেজের মাধ্যমে উনি ওনার মৃত্যু, নিকটবর্তী মৃত্যু এবং বৃদ্ধ হয়ে যাওয়া এগুলো উনি ব্যক্ত করেছেন। প্রথমেই কি? প্রথমেই হচ্ছে অটাম, তারপরে হচ্ছে টুয়ালাইট মানে হচ্ছে গোধূলিবেলা, তারপরে ডাইং ফায়ার। আর মেইন মেসেজটা উনি কী দিয়েছে? বিকজ হি নোজ হিজ লাইফ ইজ শর্ট, হি আস্কস হিজ বিলাভড টু লাভ হিম মোর ডিপলি। অ্যাওয়ারনেস অফ ডেথ অ্যান্ড লস মেক্স লাভ স্ট্রঙ্গার অ্যান্ড মোর প্রিশিয়াস। কে বলছে? অ্যাওয়ারনেস অফ ডেথ অ্যান্ড লস মেক্স লাভ স্ট্রঙ্গার অ্যান্ড মোর প্রিশিয়াস। মৃত্যু সম্পর্কে জানা, অ্যান্ড লস এবং হারিয়ে যাওয়া, এই বিষয়গুলো জানা কী করে? আমাদের লাভকে, আমাদের ভালোবাসাকে আরও স্ট্রং করে এবং আরও মূল্যবান করে। আচ্ছা, এই কবিতায় আমরা কি কি থেম পেলাম, অর্থাৎ কি কি মূল ভাব আমরা এই কবিতার মাধ্যমে পেলাম? দেখো, এইজিং, গ্রোয়িং ওল্ড। দিস পোয়েম শোজ হাউ দ্য পোয়েট ইজ গেটিং ওল্ড অ্যান্ড লাইফ ইজ স্লোলি এন্ডিং। এই কবিতার মধ্যে দেখানো হয়েছে কিভাবে কবি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং জীবন যে আস্তে আস্তে একদম শেষের দিকে চলে যাচ্ছে, এই জিনিসটা এই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে দেখো, ডেট, লাইফস এন্ড। ডেট ইজ নেয়ার অ্যান্ড লাইফ ইজ কম্পেয়ার্ড টু অটাম, টুয়ালাইট অ্যান্ড ডাইং ফায়ার। মৃত্যু খুবই নিকটে এবং জীবনকে তিনটা জিনিসের সাথে তুলনা করেছে। টাইম, লাইফস শর্টনেস। লাইফ passes quickly like leaves falling or day ending. জীবন কি করে? জীবন দ্রুত শেষ হয়ে যায়, যেমনইভাবে গাছ থেকে পাতা পড়ে যায় এবং একটা দিন শেষ হয়ে যেভাবে রাত চলে আসে এবং রাতও শেষ হয়ে যায়, এইভাবে আস্তে আস্তে আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। তারপরে লাভ, ভ্যালু অফ লাভ। নোয়িং লাইফ ইজ শর্ট মেক্স লাভ স্ট্রঙ্গার অ্যান্ড মোর মিনিংফুল। আচ্ছা, নোয়িং লাইফ ইজ শর্ট, জীবন যে ছোট এটা জানা আমাদের ভালোবাসাকে আরও মজবুত করে। নেচার অ্যাজ আ মিরর অফ লাইফ। নেচার, সিজনস, ডে, ফায়ার ইজ ইউজড টু শো হিউম্যান লাইফ অ্যান্ড ফিলিংস। নেচারকে এখানে হিউম্যান লাইফ হিসেবে দেখানো হয়েছে। মর্টালিটি। দ্য পোয়েম রিমাইন্ডস আস দ্যাট অল হিউম্যানস উইল এজ অ্যান্ড ডাই। আচ্ছা, এই কবিতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা মানুষ একসময় বৃদ্ধ হবে এবং সবাই একসময় মারা যাবে। ওকে, এখানেই হচ্ছে আমাদের আজকের এই কবিতা শেষ। তো আমরা পুরো কবিতা, আমাদের আজকের পুরো ক্লাস যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে প্রথমেই আমরা আজকে যে কবিতা পড়লাম এই কবিতার নাম হচ্ছে সনেট 73, দ্য টাইম অফ হেয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড। তারপরে আমরা এই কবিতার কবি যিনি উইলিয়াম শেক্সপিয়ার তার সম্পর্কে কিছু জানলাম। তারপরে ইন্ট্রোডাকশন এবং এরপরেই আমরা প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা সহ ভালোভাবে পড়লাম। আর মাঝে তোমাদের জন্য শব্দের অর্থ দেওয়া আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়বা। একদম শেষে আমরা সামারিটা একটু দেখলাম, তারপরেই হচ্ছে থিম। আমরা প্রত্যেকটা কবিতা এইভাবেই পড়ব। তুমি যদি আজকের ক্লাসটা ভালো করে থাকো তাহলে আমার মনে হয় যে এই ক্লাস নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। আমরা চেষ্টা করব যেসব কবিতা একটু ছোট রয়েছে সেই সব কবিতা একদম লাইন বাই লাইন ডিপলি পড়তে। এটা একটা কারণ আছে, এটার কারণটা হচ্ছে আমাদের যেই আরও 2টা কোর্স রয়েছে, ইংলিশ রিডিং স্কিলস অ্যান্ড ইংলিশ রাইটিং স্কিলস। এই 2টা জায়গায় কিন্তু কবিতা থেকে প্রায় সময় প্রশ্ন চলে আসে। সো ওই 2টা কোর্সে এমন কবিতাই আসে যে কবিতাগুলো একটু ছোট, বড় কবিতাগুলো স্বাভাবিকভাবে আসে না।
আমাদের কোর্সে যতগুলো কবিতা ছোট রয়েছে সেই সব কবিতার প্রতি আমাদের মনোযোগী হতে হবে বেশি, এবং সেসব কবিতা আমাদেরকে ভালো করে শেষ করতে হবে। একটা লাইনও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইন আমাদেরকে ভালো করে পড়তে হবে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।